প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা যে টপিক্সটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পরিশোধনের প্রবাহচিত্র। আমরা ইতিমধ্যে পরিশোধন নিয়ে আলোচনা করেছি। ওখানে যে চিত্রটা আলোচনা করেছি এবং যে বর্ণনাটা আলোচনা করেছি ওই বর্ণনাটা দিলেও কিন্তু হচ্ছে তোমাদের হয়ে যাবে। তো রিফাইনারি ফ্লো চার্ট যদি বলা হয়, এটা মূলত হচ্ছে রিফাইনারি ফ্লো চার্টের বর্ণনা। তো এই চিত্রটা দিয়ে বর্ণনাটা দিলে আরও বেটার হয়। তো সেজন্য দেখো, এখান থেকে আসলে পরিশোধনের বলতে কী বোঝাচ্ছে, আমরা যে খনি থেকে পেট্রোলিয়াম ক্রুড অয়েলগুলোকে পেয়ে থাকি, এই ক্রুড অয়েলগুলোকে এখানে বিভিন্ন ধরনের অপদ্রব্য থাকে, তলানি থাকে, আলকাতরা থাকে, বিভিন্ন গ্রেডের জ্বালানি একত্রিত মিশ্রিত থাকে। এখান থেকে আমাদের প্রয়োজনীয় জ্বালানিগুলোকে আলাদা আলাদা, মানে বিভিন্ন গ্রেডের জ্বালানিগুলোকে আলাদা আলাদা করে ব্যবহার উপযোগী জ্বালানি তৈরির যে প্রক্রিয়া, সেটা হচ্ছে পরিশোধন প্রক্রিয়া। তো এই পরিশোধন প্রক্রিয়ায় বিভিন্ন ধরনের কার্যক্রম করা হয়। আমরা দেখছি যে হচ্ছে পুনর্গঠন করা হয়, এরপর হচ্ছে আমাদের কী করা হচ্ছে, পাতন প্রক্রিয়ার মাধ্যমে করা হয়, আর পুনর্গঠন পাঠন ক্র্যাঙ্কিং করা হয়, তারপর কেমিক্যাল ট্রিটমেন্ট করা হয়, অর্থাৎ এর মধ্যে যে অন্যান্য যে অপদ্রব্যগুলো আছে কেমিক্যাল রিঅ্যাক্টরের সাহায্যে অর্থাৎ বিক্রিয়কের সাহায্যে মূলত এই কেমিক্যাল ট্রিটমেন্ট করা হয় অনেক সময়। তারপর এখানে ডিস্টিলেশন বা পাতন প্রক্রিয়াটা ফলো করা হয়। বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে আমাদের এই ক্রুড অয়েলটাকে পরিশোধন করা হয়। তো এই ক্রুড অয়েল পরিশোধনের আমরা উদ্দেশ্য সম্পর্কেও জেনে আসছি, যে হচ্ছে আমাদের বাজারজাতকরণের জন্য আমাদের পরিশুদ্ধ বা বিশুদ্ধ পেট্রোলিয়াম প্রয়োজন, আর তাহলে গ্রাহকের চাহিদাটা থাকবে সেই জ্বালানির জন্য। তো এই পরিশুদ্ধ বা বিশুদ্ধ যাই বলো না কেন, এই ধরনের জ্বালানিগুলোকে বাজারজাতকরণের জন্যই মূলত হচ্ছে আমাদের পেট্রোলিয়ামকে পরিশোধন করার প্রয়োজন হয়ে থাকে। তো এই পেট্রোলিয়াম পরিশোধনের ক্ষেত্রে আমাদের বিভিন্ন যে ধাপগুলো অবলম্বন করতে হয়, আমরা এই ধাপগুলোই অবলম্বন করব। আমরা জানি যে ক্রুড অয়েলে বিভিন্ন ধরনের এবং বিভিন্ন মানের জ্বালানি একত্রে কী থাকে, দ্রবীভূত অবস্থায় থাকে, যার কারণে এই ক্রুড অয়েলকে যদি হচ্ছে আমরা একটা টেম্পারেচারে, একটা সার্টেন টেম্পারেচারে এটাকে উত্তপ্ত করি, তো এটার স্ফুটনাঙ্কের কারণে, অর্থাৎ এর বাষ্পীয়মান যে স্ফুটনাঙ্ক, মানে যে তাপমাত্রায় বাষ্প হতে শুরু করবে, এই বাষ্পীয় মানের কারণে মূলত এটা ডিস্টিলেশন টাওয়ারে গিয়ে বিভিন্ন স্তরে স্তরে ভাগ হবে। অর্থাৎ যার বাষ্পীয় মানে যে ক্রুড যেটা ভারী সেটা হচ্ছে কি নিচে পড়ে থাকবে, যেটা পাতলা সেটা উপরে থাকবে, কারণ এই যে ডিস্টিলেশন বা বিভাজন যে স্তরটা, এই বিভাজন স্তরে গিয়ে মূলত এই ক্রুড অয়েলটাকে ভাগ হয়ে যাবে। তো এই বিভাজন স্তরে ভাগ হওয়ার পর এটাকে আমরা বিভিন্ন সময় কনডেন্সারে গিয়ে আবার পরে ব্লেন্ডিং ট্যাঙ্কে পাঠাই। তারপর আবার এখানে সর্ব উপরে যেটা থাকে সেটা হচ্ছে কেরোসিন বা ন্যাপথা বা হচ্ছে ডিজেল থাকে, পেট্রোলিয়াম যে কেরোসিনগুলো যেগুলো পাতলা, ওগুলো মূলত উপরের স্তর থেকে পাই। এরপর হচ্ছে আমরা পাই হচ্ছে লাইট গ্যাস অয়েল বা ডিজেল, তারপর কেরোসিন পেয়ে থাকি। এর পরের স্তরটাতে হচ্ছে আমরা পেয়ে থাকি হচ্ছে পরের স্তরটাতে পেয়ে থাকি হচ্ছে ন্যাপথা, এবং পরের স্তরটাতে পেয়ে থাকি হচ্ছে হেভি গ্যাস ফুয়েল, এবং হেভি গ্যাস ফুয়েলের উপরের স্তরটাতে আমরা পেয়ে থাকি লাইট গ্যাস ফুয়েল, এবং সর্বশেষ স্তরে অ্যাসফল্ট বা ভারী যে আলকাতরা বা লুব্রিকেন্টস যেগুলো থাকে ওগুলো আমরা একবারে বিভাজন স্তরে চতুর্থ স্তর অথবা নিচের স্তরগুলোতে পেয়ে থাকি। তো এখানে মূলত এই যে স্ফুটনাঙ্কের ভিন্নতার কারণে যে ডিস্টিলেশন যে ধারক বা পাত্র আছে, এই ডিস্টিলেশন পাত্রে যে আলাদা হয়, এই আলাদা হওয়ার জন্য যেটা ভূমিকা রাখে সেটা হচ্ছে আমাদের স্ফুটনাঙ্ক। এই স্ফুটনাঙ্কের ভিন্নতার কারণে মূলত এটা হয়। তো আমরা এবার সরাসরি আসলে আলোচনাটাতে যাই। এখানে আমি যেটা অঙ্কন করছি এই চিত্রের নাম হচ্ছে রিফাইনারি ফ্লো চার্ট। তো রিফাইনারি ফ্লো চার্টের মধ্যে এখানে কিছু সিম্বল আছে। দেখো তোমরা এই ধরনের যে সিম্বলগুলো দেখবা, এই সিম্বলগুলোকে আমরা বলতেছি পাম্প, আলাদা আলাদা সিম্বল। এবং এই যে এই সিম্বল যেটা আছে, এই যে দেখতেছো এই জায়গার যে সিম্বলটা, এই সিম্বলটাকে আমরা বলি হচ্ছে ক্রুড অয়েলের সিম্বল। এবং এটা হচ্ছে আমাদের মূলত কনডেন্সার, আর এটা হচ্ছে আমাদের রিফ্লেক্স ড্রাম, এখানে দেখানো আছে। তো দেখো এখানে কি করা হয়, সর্বপ্রথম আমাদের দেখো যে ক্রুড অয়েলটা যাচ্ছে, এই ক্রুড অয়েলটাকে পাম্পিং করতেছে, টেনে নিচ্ছে, নিয়ে এখানে এসে আমাদের সরাসরি এদিক দিয়ে এসে হট প্রোডাক্ট অর পিউরেট পাম্পেড, এটা মূলত হচ্ছে হিটারের কাজ করতেছে। তো এখানে যখন ক্রুড অয়েলটাকে উত্তপ্ত করা হলো, এখান থেকে বিভিন্ন পাম্পের মাধ্যমে এই যে ক্রুড অয়েল যে প্রোডাক্টগুলো পাম্পের মাধ্যমে, এইটা হচ্ছে আমাদের মিক্সিং চেম্বার, অর্থাৎ এখানে হচ্ছে আমাদের কি হচ্ছে মিক্সিং চেম্বার। এই মিক্সিং চেম্বারে এসে পরবর্তীতে মিক্স হচ্ছে, এবং এই যে ডিসল্টার, অর্থাৎ ক্রুড অয়েলের মধ্যে যে লবণ জাতীয় যে
দ্রব্যগুলো পাবো। এই ডিসল্টার সেই লবণ জাতীয় যে দ্রব্যগুলো বা লবণাক্তটা দূর করে ফেলবে, ডিসল্টার। তো এই ডিসল্টার থেকে আমাদের এখানে ব্রেইন নামক হচ্ছে একটা কি পাবো, দ্রবণ পাবো, ব্রেভ বা ব্রেইন নামক একটা দ্রব্য পাবো। এবং এই ডিসল্টার থেকে পরবর্তীতে এসে আমাদের পাম্পিংয়ের মাধ্যমে, এটা হচ্ছে আমাদের সেম হট প্রোডাক্ট অর পাম্পেড, হট প্রোডাক্ট অর পাম্প অ্যারাউন্ড, পাম্প অ্যারাউন্ড। এই হট প্রোডাক্টটা হচ্ছে আবার কি আছে আমাদের, এই যে ক্রুড অয়েল যাবে, তো এই ক্রুড অয়েল এখানে আসবে, মানে উত্তপ্ত ক্রুড অয়েলটাকে এখানে আসতেছে, এখানে এসে আবার দেখো যে 300 সামথিং বা 400 ডিগ্রির কাছাকাছি এটাকে মূলত হচ্ছে পরবর্তীতে উত্তপ্ত ওয়াটারের একটা পাইপ আছে, এর চারদিকে উত্তপ্ত ওয়াটার আছে, এবং এই উত্তপ্ত ওয়াটারের পর এদিকে যে পাইপলাইন, এই পাইপলাইনের মাধ্যমে ক্রুড অয়েলটাকে উত্তপ্ত করা হয়। তো এখান থেকে যখন হচ্ছে এই ক্রুড অয়েলটা এই ওয়াটার ট্যাঙ্ক বা চারদিকে যে ওয়াটার আছে, উত্তপ্ত ওয়াটার, এবং তার মধ্য দিয়ে যে পাইপের মধ্য দিয়ে প্রেরণ করতেছে, পেঁচানো আছে। তো প্রেরণ করার ফলে এই ক্রুড অয়েলটা যেহেতু শীতল অবস্থায় আছে, এটা হট ওয়াটার থেকে তাপটা গ্রহণ করে, তাপ গ্রহণ করার পর এটা প্রায় 400 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি বা 325 থেকে 400 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এটা উত্তপ্ত হয়। উত্তপ্ত হয়ে আমাদের এখানে চলে আসে ডিস্টিলেশন টাওয়ার। এই যে দেখো ক্রুড ডিস্টিলেশন টাওয়ার লেখা আছে, অর্থাৎ এই ক্রুড অয়েলের বিভাজন স্তরে আসে। এই ক্রুড অয়েলের বিভাজন স্তরে সাধারণত হচ্ছে 2 অ্যাটম চাপ, 2 অ্যাটমোস্ফিয়ার, মানে 2 বায়ুমণ্ডলীয় চাপ কাজ করে। তো এই 2 অ্যাটমোস্ফিয়ার চাপ এখানে কাজ করে। তো এখানে দেখো বিভিন্ন স্তর আছে, একটা স্তর, 2টা স্তর, 3টা স্তর এবং মাঝে একটা স্তর, এই 4টা স্তর আছে। তো 4টা স্তরে উপরের স্তরে আমরা পাচ্ছি হচ্ছে হালকা যে জ্বালানিগুলো, সেই জ্বালানিগুলো হচ্ছে আমরা এখানে পাবো। তো হালকা জ্বালানিগুলোর মধ্যে আমাদের দেখো, হালকা জ্বালানিগুলোর মধ্যে আমাদের কি কি আসতেছে দেখো। তো এখান থেকে যে আরেকটা জিনিস দেখো, যে এখান থেকে যখন তাপমাত্রা থাকতেছে, তো এই ক্রুড ডিস্টিলেশন টাওয়ারের হচ্ছে বিভাজন স্তরের বিভিন্নতার কারণে এটা হচ্ছে উপরে যেগুলো পাতলা থাকবে, পাতলা যেমন হচ্ছে পেট্রোল, তারপর পাবো হচ্ছে আমরা ডিজেল, তারপর পাবো কেরোসিন, তারপর ন্যাপথা, এই যে বিভিন্ন দ্রব্যগুলো এগুলো মূলত পাবো। তো শুরুতেই আসি আমরা কীভাবে পাচ্ছি। তো প্রথম স্তরে যেটা থাকবে, এই প্রথম স্তরে আমাদের এখান থেকে গিয়ে সরাসরি আমরা প্রথম স্তরে রিফ্লেক্স থেকে আমরা পাচ্ছি হচ্ছে ন্যাপথা, ঠিক আছে। এই ন্যাপথা যেটা পাচ্ছি, এটা সরাসরি উপরের স্তর থেকে আমরা পাচ্ছি, এবং এই ন্যাপথার যেহেতু হালকা, সেটা উপরে অবস্থান করতেছে। পরবর্তীতে আমরা পাচ্ছি দ্বিতীয় ধাপে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে, এটা মূলত হচ্ছে রিঅ্যাক্টর, বুঝছো, সাইড কার্ড স্ট্রিপার, এখানে বিভিন্ন ধরনের রিঅ্যাক্টরের সাহায্যে এটাকে বিক্রিয়া করা হয়। দ্বিতীয় স্তরে যে হচ্ছে আমরা কাঁচা কেরোসিন বা স্ট্রেট গ্যাসোলিন যেটা পেয়ে থাকি, সেই গ্যাসোলিনটা হচ্ছে বিভিন্ন রিঅ্যাক্টরের মাধ্যমে পরবর্তীতে পাম্প এবং ক্রুড অয়েলের যে রিঅ্যাক্টরের সাহায্যে বিক্রিয়া করে আমরা এখান থেকে কেরোসিন, আর এই কেরোসিনটাকে মূলত হচ্ছে জেট ফুয়েল বলা হয়, কেরোসিন বা জেট ফুয়েল পাই, যেটা ব্যবহার উপযোগী। এবং এখানে মূলত হচ্ছে আমাদের রিঅ্যাক্টরের সাহায্যে ব্যবহার উপযোগী কেরোসিন পাই, এবং এই ব্যবহার উপযোগী কেরোসিনের জন্য আমাদের অবশ্যই এখানে কি করতে হয়, রিঅ্যাক্টরের সাথে বিক্রিয়া করে এই কেরোসিনটাকে বিশুদ্ধ করতে হয়। এবং তার নিচের স্তরে যেটা হয়, নিচের স্তরে আমরা পাই হচ্ছে লাইট গ্যাস। তো এই লাইট গ্যাস মানে হচ্ছে আমাদের হালকা গ্যাস। এই হালকা গ্যাস এর ওজনটা হচ্ছে আমাদের কি কম, তো এই কারণেই হচ্ছে এটা আর একটু উপরে, ন্যাপথার থেকে একটু ভারী এবং মাঝামাঝি অবস্থান করে। এবং এটাও ঠিক হচ্ছে আমাদের লাইট গ্যাসটাকে আমরা সরাসরি প্রোডাক্ট হিসেবে পাচ্ছি, এবং এই সাইড কার্ড পাম্প থেকে আমরা দ্বিতীয় স্তর থেকে আমরা এই লাইট গ্যাসটা পেয়ে থাকতেছি। এবং 3 নম্বর গ্যাস থেকে হচ্ছে আমরা হ্যাভি গ্যাসোলিনগুলোকে পেয়ে থাকি। 3 নম্বর স্তর থেকে আমরা দেখো পাম্প এবং ক্রুড অয়েল, এবং এখানে হেভি গ্যাস অয়েলটাকে পেয়ে থাকতেছি। হেভি গ্যাস অয়েলের মধ্যে হচ্ছে ভারী যে অয়েলগুলো আছে সেগুলোকে বোঝাচ্ছে। তো এখান থেকে মূলত হচ্ছে এই ক্রুড অয়েলটাকে আবার রিঅ্যাক্টরের মাধ্যমে বিক্রিয়া করে পরিশোধন করে এই হ্যাভি গ্যাসোলিন বা ব্যবহার উপযোগী গ্যাসোলিনটা আমরা পেয়ে থাকি। এবং সর্বশেষ স্তর আবার নিচের যে স্তরটা, অর্থাৎ খুবই ভারী যে স্তর থাকে, এটাকে বলা হচ্ছে কোক, আলকাতরা, অ্যাসফল্ট, যাই বলো না কেন, একবারে নিচের স্তরে তলানি রূপে যেটা জমা থাকে, এইটাকে আবার হচ্ছে দেখো এখানে পাম্প লাগানো আছে,
এই পাম্পের সাহায্যে আবার হচ্ছে আমাদের কোথায় যায়, এইভাবে গিয়ে ক্রুড অয়েল গিয়ে এখানে রিঅ্যাক্টরের মাধ্যমে রিঅ্যাক্টর করে এবং ওটা হচ্ছে পরবর্তীতে রেসিডুয়াল ফুয়েল অর্থাৎ ভারী জ্বালানিটা মূলত তৈরি করে। তো আমরা এখন পর্যন্ত এইটুকুর বর্ণনা শেষ করে দিছি, এইটুকুর বর্ণনা শেষ করেছি। তো এখান থেকে শুরুতে যখন আমরা এই যে হিটারের সাহায্যে হিট দিলাম, এই হিট দেওয়ার কারণে অল্প হিটের ক্ষেত্রে এখানে কি হয় যে যেহেতু এখানে বিভিন্ন পরিমাণ বিভিন্ন ধরনের স্ফুটনাঙ্ক আছে, এই যেগুলোর স্ফুটনাঙ্ক একেবারেই কম সেই স্ফুটনাঙ্কর এগুলো এখানেই বাষ্প হয়ে যায়, এই হিটারের সাহায্যে এসে বাষ্প হয়ে যায়। তো এই বাষ্পটাকে সরাসরি তো আর এইদিকে পাঠানোর দরকার হয় না, অয়েলটাকে মূলত পাম্প করি, কিন্তু এখানে যে গ্যাসটা উৎপন্ন হয় এই গ্যাসটাকে মূলত কনডেন্সারে পাঠানো হয়। এই কনডেন্সার আবার কি করে, সেটাকে শীতলীকরণ করে এটাকে এই রিফ্লেক্স ড্রামে 43 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় নিয়ে আসে। এবং এই রিফ্লেক্স ড্রাম থেকে আমরা যেটা পাই সেটা হচ্ছে একবারে পুরা পাতলা যে গ্যাসটা, অর্থাৎ যে গ্যাসগুলো হচ্ছে আমরা সিলিন্ডারের ক্ষেত্রে ইউজ করি, জ্বালানির ক্ষেত্রে খুবই হালকা যে গ্যাস, পেট্রোলিয়াম জাতীয় যে গ্যাসগুলো, সেই গ্যাসগুলো পেয়ে থেকে আমরা এই রিফ্লেক্স ড্রাম থেকে। এবং এই রিফ্লেক্স ড্রামে আর একটা যেটা থাকে সেটা হচ্ছে সর ওয়াটার। এই সর ওয়াটারটা হচ্ছে আমাদের মূলত এখান থেকে বেরিয়ে যায়, বা পাতিত পানি যেটা সেটা মূলত হচ্ছে এইখান থেকে বেরিয়ে যায়। এবং এখান থেকে যে গ্যাস থাকার পর এখানে যে আরও ভারী যে অপদ্রব্যগুলো থাকতেছে এগুলোকে আবার আমরা পাম্পের সাহায্যে রিফ্লেক্স লাইনের মাধ্যমে আবার আমরা প্রেরণ করে থাকি কোথায়, ডিস্টিলেশন টাওয়ারে। তো এটাই হচ্ছে মূলত আমাদের প্রবাহ চিত্রের যে বর্ণনা। তো এখান থেকে প্রবাহ চিত্রের বর্ণনাটা দিতে গেলে তোমরা এই আগের ভিডিও এবং এই ভিডিও, দুটা ভিডিওটা যদি তোমরা ভালো করে লক্ষ্য করো তাহলে এখান থেকে তোমরা নিজেদের মতো ধারণা করে এই প্রশ্নটার উত্তর দিতে পারবা। এবং এখান থেকে মূলত যেটা হচ্ছে আমাদের কয়েকটা স্টেপ মনে রাখা লাগবে, যে পরিশোধনের সংজ্ঞাটা দিব আমরা, দেন হচ্ছে পরিশোধনের যে স্তরগুলো আছে এই স্তরগুলো বলবো, প্রথম স্তর থেকে কী পাই, দ্বিতীয় স্তর থেকে কী পাই, তৃতীয় স্তর থেকে কী পাই। এই স্তরে বা হচ্ছে বিভাজন স্তরে যেটা হচ্ছে কিসের উপর ভিত্তি করে এটা আলাদা আলাদা হচ্ছে, এটা মূলত হচ্ছে টেম্পারেচার অর্থাৎ স্ফুটনাঙ্কের উপর ভিত্তি করে বিভাজন স্তরে প্রত্যেকটা ধাপে আলাদা আলাদা গ্যাসোলিনগুলো আমরা পেয়ে থাকি। এবং পরবর্তীতে বিভিন্ন ধরনের গ্যাসোলিনগুলোকে কোথাও কনডেন্সারের মাধ্যমে সরাসরি শীতলীকরণ করে আমরা ব্যবহার করতেছি, আবার কোথাও রিঅ্যাক্টরের ব্যবহার করতেছি। যেমন কেরোসিনের ক্ষেত্রে আমরা রিঅ্যাক্টর ব্যবহার করতেছি, হেভি গ্যাস অয়েলের ক্ষেত্রে রিঅ্যাক্টর ব্যবহার করতেছি। রিঅ্যাক্টরগুলো মূলত হচ্ছে অপদ্রব্য দূর করার ক্ষেত্রে এবং জ্বালানির গুণগত মান বৃদ্ধির জন্য ব্যবহার করা হয়ে থাকে। তো এই যে বর্ণনাগুলো দিলেই হচ্ছে আমাদের মোটামুটি হয়ে যাবে। এবং এই প্রশ্নে আশা করি তোমরা খুব ভালো একটা মার্ক ক্যারি করতে পারবা। এবং এই প্রশ্নটা হচ্ছে এই রিফাইনারি ফ্লোচার্ট বা পরিশোধনের প্রবাহ চিত্র, এই প্রশ্নটা হচ্ছে তোমাদের বিগত যে সালের প্রশ্নগুলো আছে বা বিগত সালে বোর্ড পরীক্ষায় এই প্রশ্নটা রিপিট অনেকবারই হয়েছে, মানে হচ্ছে বলা চলে একবার না আসলে পরের বার এই প্রশ্নটা আসছেই বা বারবারই আসছে, মানে খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর তারপরেও যদি না বুঝো তাহলে তোমরা এটা সম্পর্কে নিজে একটু লেখার চেষ্টা করবা, ঠিক আছে? তোমরা যদি নিজে একটু লেখার চেষ্টা করো, 2-3 বার লেখো, তা এটা সম্পর্কে তোমার ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে। কারণ তোমার মুখস্থ করার থেকে তুমি যেটা লিখবা, লেখার কারণে এটা মনে থাকবে। আর যেহেতু এই প্রশ্নটা আসার সম্ভাবনা বেশি, তুমি একটা রচনামূলক প্রশ্ন মোটামুটি 80% বা 90% কমন পাচ্ছ। তো সেখান থেকে তোমাকে ভালোভাবে পড়তে হবে এই প্রশ্নটা, বা এই প্রিপারেশনটা নিতে গেলে যেহেতু এটা থিওরিটিক্যাল, আর থিওরিটিক্যাল জিনিসগুলো সাধারণত কী করতে হয়, নিজে পড়তে হয়, মুখস্থ করতে হয়। তো যাদের মুখস্থ হয় না তারা সাধারণত এটাকে লিখবা। আর বোঝার যতটুকু জিনিস ছিল সেগুলো তো বোঝানো হয়ে গেছে। তো আশা করি তোমরা এই প্রশ্নের উত্তর বা হচ্ছে এই রিফাইনারি ফ্লোচার্ট সম্পর্কে তোমাদের ধারণাটা ক্লিয়ার হয়েছে। তো এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ।